দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন, সংশয় ও আশা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য, এবং ডক্টর রাকিব আল হাসান, বিশ্লেষক ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, 5 আগস্টের পর থেকে অনেকগুলো ইস্যুর মধ্যে সবচেয়ে বড় যে ইস্যুটি সামনে আসে সেটি হলো নির্বাচন। তবে 1 বছর হতে চলল নির্বাচন নিয়ে সংশয়, স্থিরতা এখনও আসেনি। লন্ডনে এক যৌথ বিবৃতিতে যে ঘোষণা এসেছিল আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে তার বাস্তবায়ন হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের উপর, একথা গতকালই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও ফেব্রুয়ারি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে জামাত নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলছেন। আর এনসিপির স্পষ্ট কথা, আগে মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, তারপর নির্বাচন। অর্থাৎ আমরা যত কথাই বলি নির্বাচন নিয়ে কিন্তু এখনও কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি, তা আমরা বলতে পারি। তবে দর্শক, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের অতিথির সঙ্গে। তার আগে আমরা একটু আলোচনা যেতে চাই। এসএসসি রেজাল্ট দিয়েছে গতকাল, যেখানে প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছেন। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা সাকিব আনোয়ার, আপনি নিশ্চয়ই কালকে রেজাল্ট সেটা আপনি এসএসসি খেয়াল করেছেন, এবং গেল 16 বছরের মধ্যেই যে এতগুলা ফেল, এটা একটা রেকর্ডই বলা যায়। এই যে তরুণ প্রজন্ম যারা জাতির সামনের কাণ্ডারি, আশার কাণ্ডারি, এদের এই অবস্থা, এটাকে আপনি কীভাবে আসলে কীভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা দেখছেন। রেজাল্টটা আসলে অপ্রত্যাশিত, এটা তো স্বাভাবিকভাবেই যারা ফেল করেছে কিংবা যারা প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি তাদের জন্য যেমন অপ্রত্যাশিত, জাতির জন্য অপ্রত্যাশিত। কিন্তু একটা বিষয় এর মধ্যে দিয়ে সম্ভবত উঠে আসলো, যে যেটা বলছিলেন যে 16 বছরের মধ্যে রেজাল্টটা সবচেয়ে খারাপ হয়েছে। তার মানে গত 16 বছরে আসলে যে রেজাল্টগুলো এসছে সেগুলো আসলে অনেকটা ফ্যাব্রিকেটেড ছিল, ম্যানুপুলেশন ছিল সম্ভবত সেই রেজাল্টের মধ্যে, হয়তো বা ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে দেখানো হয়েছে এই ধরনের কোনো কিছু। কারণ সম্ভবত শিক্ষা উপদেষ্টাই বলছিলেন রেজাল্ট পাবলিশের আগে যে এবার আর সেইভাবে রেজাল্ট ভালো দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু করা হয়নি, যার যেটা প্রাপ্য সেভাবে দেওয়া হয়েছে। যদি সেটা হয়ে থাকে তার মানে গত 16 বছরে আসলে যে রেজাল্টগুলো হয়েছে সেই রেজাল্টগুলো আসলে সত্যিকার অর্থে সঠিক রেজাল্ট ছিল না। এখন আমরা হয়তো সঠিক রেজাল্টটা দেখছি, সঠিক বিষয়টা আমাদের সামনে আসছে। আর সেটা যদি হয় তাহলে এটা আসলে আমাদের শিক্ষার যে মান কিংবা আমরা যে এগিয়ে যাচ্ছি বলে একটা ধারণা আমাদের তৈরি হয়েছিল, সেই ধারণাতে আসলে এটা একটা সংশয় নতুন করে তৈরি করলো যে আসলেও কি আমরা শিক্ষায় এগিয়ে যাচ্ছি কিনা। এবং যেটা গভর্নমেন্ট থেকে আপনি যেটা যেটা বলা হচ্ছে যে 16 বছর যে রেজাল্ট দেওয়া হয়েছে, যারা পাশ করে গেছে এদের ফুলিয়ে ফাঁপিয়ে, এটাও তো এক ধরনের বৈষম্য হয়ে গেল না? অবশ্যই অবশ্যই। তার মানে আমরা আসলে আমাদের আসল পিকচারটা দেখতেই পারি নাই এই 16 বছর। আসলে আমরা আসল পিকচার যদি আপনি না দেখতে পারেন তাহলে সমস্যাটা কি? এখন আপনি আসল পিকচারটা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এখন এমফাসাইজ করতে পারবেন কোন কোন জায়গায় আসলে আমার হাত দেওয়া দরকার। কিন্তু আপনি যখন পিকচারটাই দেখেন নাই, তখন আপনি তো আত্মতুষ্টিতে ভুগেছেন যে আমাদের ছেলেপেলেরা পাশ করে, আমাদের বিভিন্ন কলেজে বা স্কুলে দেখা যায় যে 100% তারা A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। রেজাল্টগুলো এত চমৎকার যে আসলে নতুন করে কাজ করার যে স্পৃহা সেই জায়গাটাই তৈরি হয় নাই। এখন সেই জায়গাগুলোতে হাত দিতে হবে, অন্তত হাত দেওয়ার যে প্রয়োজন আছে সেই জিনিসটা আমাদের সামনে তো আসলো। এখন হাত দেওয়া হবে কিনা সেটা আবার ভিন্ন আলোচনা, কিন্তু আমরা তো প্রত্যাশা করি, নানান আলোচনা হচ্ছে সংস্কারের যে বিষয় নিয়ে আপনি শুরুতে যেভাবে প্রেজেন্ট করছিলেন সেখানেও বলছিলেন সংস্কারের কথা, এবং সংস্কারের একটা প্রত্যাশা তো আমাদের সবার মধ্যেই আছে। এই কারণে আমরা দিনের পর দিন, মাসের পর মাস ঐক্যমত্য কমিশনে বসছি। তার আগে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে তারা প্রথমে একটা চেকলিস্টের মতো দিয়েছিল 166টা কোয়েশনের, সেগুলো রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করেছে, সেখানে তাদের মতামত দিয়েছে। ফলে আমরা একটা প্রসেসের মধ্যে তো আছি সংস্কারের। ফলে আমরা এই জায়গাতেও সংস্কারটা চাই। এখন তার জন্য যে পিকচারটা দরকার ছিল সেই পিকচারটা আমাদের সামনে আসলো। সাকিব আনোয়ার, আপনি যে বিষয়টা সেটা দিয়ে আমি একটু জনাব ডক্টর রাকিব আল হাসান আপনার কাছে আসবো, যে বৈষম্যর যে বিষয়টা, যে আগের 16 বছর এখন যারা পাশ করলেন হয়তো এই ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না কিংবা এই কাঠামোটা থাকবে না, সামনে কিন্তু তারাও কিন্তু এক ধরনের বৈষম্যের শিকার হয়ে গেলেন। কিন্তু মূল বিষয় হচ্ছে গিয়ে যে এই 16 বছর কিংবা এই 10 বছর যে স্টুডেন্টগুলো পড়াশোনা করলো, এদের ফ্যামিলির যে ইনভেস্টমেন্ট ছিল,
এখন আসলে দায়টা কার উপর দিবেন? রাষ্ট্র, সরকার, শিক্ষা ব্যবস্থা, কার উপর? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, এবারের যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে এটিও যে একেবারে সহিশুদ্ধ হয়েছে সেটা আমি মনে করি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন আমরা বিগত বিশেষ করে হাসিনার যখন শিক্ষামন্ত্রী ছিলেন জনাব নুরুল ইসলাম নাহিদ, তখন থেকেই আসলে মানে যে শিক্ষা ব্যবস্থা যে ধসটা নেমেছিল, পরবর্তীতে সেটার লিগেসিটা মানে ধ্বংসাত্মক যে লিগেসিটা কন্টিনিউ করেছিল দীপুমণি। তার পরবর্তী স্বল্প সময়ের জন্য জনাব নফেল, তিনিও শিক্ষামন্ত্রী ছিলেন কিছুদিন, তার আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। আমরা এই চিত্রটাও দেখেছিলাম যে আমাদের অনেক GPA5রা বলতো যে I am GPA5। তো এটা আসলে মোটা দাগে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে রিপ্রেজেন্ট করতো তখন। আর এবার যে দেখুন, এবারে পাশের হার কমেছে, GPA5-এর সংখ্যা কমেছে এবং ফেলের সংখ্যাটা অনেক বড়, 6 লাখ 6.5 লাখ টাকা ফেল করেছে। এবং সেখানে যদি আমি যদি এটাকেও যদি একটা মোটা দাগে একটা স্ট্যান্ডার্ড ধরি, সাব স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি এটারও খুব বেশি মানে একেবারে যদি আপনি ক্ল্যারিফাই করতে চান বা যদি একেবারে এটাও যদি আপনি খুব স্ট্রিক্টলি দেখতেন, তাহলে আমি নিশ্চিত যে পাশের আর 40-এর বেশি হবে না, 40-50-এর বেশি হবে না। এখন ঘটনা হচ্ছে, ধরেন এই সরকার অন্তত, যে সরকারের যেহেতু নির্বাচন করার কোনো টেন্ডেন্সি নাই, থাকবে না, স্বাভাবিক ইন্টারিম গভর্নমেন্ট, মানে তাদের জাতিকে এটা দেখাতে হবে না যে আমাদের সময় শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, নারকেল গাছের উপর উঠে গেছে, কলা গাছের উপর উঠে গেছে, তাল গাছের উপর উঠে গেছে, এটা দেখানোর যেহেতু কোনো তার প্রয়োজন নাই, সেই কারণে তারা হয়তো এবার অনেক স্ট্রিক্ট অনেক কিছু রুলস রেগুলেশন ফলো করেছে। আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানি, আমাদের যেহেতু অনেক স্যার অনেক লেভেলের মানুষদের কথা হয়, আমরা এই ধরনের কথাবার্তা শুনেছি অনেক স্কুলের হেডমাস্টার প্রিন্সিপালদের কাছ থেকে, যে খাতায় কালো লেখা থাকলে নাম্বার দিতে হবে, কোনো ফেল করানো যাবে না। মানে আগে এটা, হ্যাঁ, এটা ছিল, এই চিত্রটা ছিল। তো সুতরাং এখনও যদি ধরেন আপনার, তারপরে আমাদের হলের যে গার্ডের যে সিস্টেমগুলো, সেখানে যদি আপনি স্ট্রিক্টলি আপনার যদি গার্ড দেওয়া হয় বা খাতা দেখানোর ক্ষেত্রে যদি সেই মানে একটু স্ট্রিক্টলি করা হয়, ফলোভাবে করা হয়, তাহলে আমি শিওর নিশ্চিত এই মানে মোটা দাগে আমাদের পাশের সংখ্যা 40-50-এর বেশি কখনোই হবে না। এখন মোটা দাগে কথা হচ্ছে, না আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, শিক্ষার্থী বাড়ছে, এবং এটা কিন্তু আমরা পরবর্তী ইমপ্লিকেশন আমরা দেখি, আমাদের প্রচুর পরিমাণ গ্রাজুয়েট বেকার। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে, আমরা এখন স্বাধীনতার পরে সবচেয়ে এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে সময়ে সবচেয়ে বেশি বাংলাদেশ এখন গ্রাজুয়েট বেকার। এখন আমাদের যেরকম কর্মসংস্থান নেই, আমাদের শিক্ষা কেন উন্নয়নমুখী হয় না, আমাদের শিক্ষা কেন কর্মমুখী হয় না, তো সেই জায়গা থেকে অনেক প্রশ্ন কিন্তু এগুলো পরবর্তীতে হয়। কিন্তু যেহেতু এবারে এই ধাক্কাটা হলো, তা আমি মনে করি যে এটা আমাদের মানে বিবেকের খোরাক জাগবে, কিংবা আমাদের আরেকবার ভেবে ওঠার কারণ হবে যে দেখুন আমাদের পরবর্তী ধাপ, কারণ এটা তো ফার্স্ট ধাপ আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার জন্য অনেক আমাদের এটা ফার্স্ট ধাপ, তারপরে HSC আছে, তারপরে গ্রাজুয়েশন রয়েছে, তারপরে যে আপনার চাকরি ক্ষেত্র। তো সেই জায়গা থেকে ধরুন যে ফার্স্ট ধাপে যে ধাক্কাটা হলো, তো সেটা আমি মনে করি যে সরকার এটা ধাক্কা হিসেবে নিয়ে আমাদের সংশোধনে রাইট, এবং এটা একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে, যে বেঞ্চমার্কটা আগামী যে গভর্নমেন্ট আসবে তাদেরও দিকে আঙুল তুলবে, কারণ তারা শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে ঢেলেমুখী সাজায় এবং সেটাকে আসলে কতটুকু বাংলাদেশে জনবান্ধব হয় সেটাও দেখার বিষয়। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। সাকিব আনোয়ার, আমি একটু অন্য বিষয় রাজনীতিক কথাই একটু ফিরে আসি। আমরা যে সব দলে নির্বাচন চাচ্ছে, অনেক বিষয় আছে, কিন্তু তারপরও এই নির্বাচন, এই শব্দটা নিয়ে এখন এই সংশয়টা কিসের, কেন সৃষ্টি হলো? নির্বাচন নিয়ে আসলে 5 আগস্টের পর থেকেই একটা মানে সংশয়, শঙ্কা, মানে নানানভাবে এই জিনিসগুলো সামনে এসছে। কোনো পক্ষ বিষয়টা এমন আসছে যে তারা এখনই নির্বাচন চায়, এই মুহূর্তে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এই ধরনের আলোচনাও আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শুরুর দিকে এসেছিল। আপনি শুরুতে বলছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে বিএনপি নির্বাচনে তাদের অসুবিধা নাই, তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাতে খুশি। কিন্তু এই বিএনপি শুরুর দিকে বলেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। এরপরে তারা আবার বললেন যে না, 3 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এরপরে রোডম্যাপে সেই সময়সীমা আবার 6 মাস বা দ্রুত রোডম্যাপ দেওয়া হোক, সেই জায়গাতে আসলো। ফলে শুরু থেকেই আসলে এই জায়গাতে রাজনৈতিক দলগুলো ফ্ল্যাকচুয়েট করে, তার পজিশন চেঞ্জ হয়েছে। যেমন নতুন করে একটা আলোচনা সামনে এসছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই আলোচনাটা কিন্তু খুব বেশি ছিল না, একটা আলোচনা ছিল, মানুষ এটা নিয়ে কথা বলতো, কিন্তু এটা সামনে নিয়ে আসা হয়েছে কিন্তু খুব রিসেন্টলি। হঠাৎ করে একটা মহাসমাবেশ হলো ইসলামী আন্দোলনের, এবং সেখান থেকে মূলত এটা খুব শক্তভাবে বলা হলো যে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। আপনি ঐকমত্য কমিশনের আলোচনার কথা বলছিলেন, আমি আমার দলের প্রতিনিধিত্ব করি কখনো কখনো সেখানে। তো সেখানে আমি এই বিষয়টা উল্লেখ করেছিলাম যে বিষয়গুলো নিয়ে, মানে সংস্কারের যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আলোচনার টেবিলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং 1 দিন 2 দিন না, আমরা মাস ধরে যে বিষয় নিয়ে কথা বলছি, এবং সেখানে যারা পার্টিসিপেট করছি তারা আবার যদি এই হাউজের বাইরে গিয়ে রাজনৈতিকভাবে কোনো একটা বিষয় যেটা এখানে আলোচনা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা যদি আবার চাপ প্রয়োগ করি, সেটা আসলে নৈতিকভাবে যায় না। কারণ আমি তো এখানে টেবিলে আলোচনা করছি, সেখানে আমি ডিবেট করছি, আমি আমার পজিশন বলছি, পাল্টা পজিশন আরেকজন বলছেন, এবং সেখানে আমি হয়তো বা আমার পজিশন থেকে তার পজিশন যদি স্ট্রঙ্গার হয় তাহলে আমি মেনে নিচ্ছি।
এই জায়গায় যখন আলোচনা চলছে সেই সময় যদি আপনি আবার বাইরে থেকে বল প্রয়োগ করেন বা বাইরে থেকে আপনি সাকিব আনোয়ার, force আমার create করেন, আমার সেটা ঠিক হয় প্রশ্নটা না। হচ্ছে যে আমাদের এখন যে রাজনৈতিক দলগুলো তারা কেন এই সংশয়টা দূর করতে পারছে না সবাই মিলিতভাবে, কেন পারছে না? দেখেন, নির্বাচন অতি দ্রুত যদি হয়ে যায়, মানে যত দ্রুত নির্বাচনটা হবে, যেদিন নির্বাচনটা হবে ঠিক তারপরেই যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, তখন কারোর মানে এখন তার সরকারের উপরে যে কর্তৃত্ব কিংবা সামগ্রিকভাবে সে যে সুযোগ সুবিধা নিতে পারছে, সেটা রাজনৈতিকভাবে হোক, ভিন্ন কোনো ফর্মে হোক, যেভাবেই হোক না কেন, সেই সুযোগটা কারো বন্ধ হয়ে যাবে। ফলে আমার সুযোগ যদি বন্ধ হয়ে যায়, আমি যদি জানি যে ওটাই হচ্ছে আমার মানে লাস্ট মার্ক, যে ওই পর্যন্ত আমার আসলে সুযোগ সুবিধা আছে, তারপরে আর পাবো না, আমি তো চাইবই যে সেটা আর একটু পিছিয়ে যাক। ফলে এক পক্ষ আছে যারা চাইছে নির্বাচনটা পিছিয়ে যাক, আর আরেকটা পক্ষ আছে যারা মোটামুটি ভাবে ধরে নিয়েছে যে এখন নির্বাচন হলে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। ফলে কিন্তু জনগণের জন্য যেটা ভালো, যেটা করণীয়, সেই জায়গাটা কি তারা মানে সবাই একমত হয়ে সেই জায়গাটা থাকতে পারছে না? এই জায়গাতে তো আমাদেরকে আসতে হবে, সেই কথাটাই আমরা বলছি যে এই জায়গাতে আমাদের অবশ্যই আসতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া আমাদের তো অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। ধন্যবাদ সাকিব আনোয়ার। ডক্টর রাকিব আল হাসান, নিশ্চয়ই শুনছিলেন যে এই যে এক একজনের চাওয়া পাওয়া, সামনে পিছনে সবকিছু মিলিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন এখন মুখোমুখি, যে নির্বাচন হবে তো? আপনাকে ধন্যবাদ। নির্বাচন হবে তো, এটা আসলে একটা সময় পর্যন্ত আমারও স্পেকুলেশন ছিল আসলে নির্বাচন হবে তো, বাট এখনকার আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখন একটা সময়ে নানা ধরনের পারিপার্শ্বিক অবস্থার কারণে সরকারে আসলে ইলেকশন দিতে বাধ্য হবে। আমি আপনার একটা উদাহরণ দিই। আপনি গত 2 দিন আগে জানবেন যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, সেখানে বাংলাদেশের জন্য 35% ধার্য করা হয়েছে, আগের 15% মিলে টোটাল 50%। এখন আপনার এখানে বলা হচ্ছিল যে আমাদের সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করা হচ্ছে, আন্ডার টেবিলে এগুলো বিহাইন্ড দ্য সিনে অনেক নেগোসিয়েশন প্রক্রিয়া চলতেছে, কিন্তু এটার কোনো ইফেক্ট আমরা দেখিনি। 37% ছিল, 2% কমে 35% করা হয়েছে। তার চেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি, আমাদের যারা কম্পিটিটিভ মার্কেটের, ভিয়েতনাম বলেন, আমাদের ইন্ডিয়া পাকিস্তানের রেজাল্ট এখনও শো করা হয় নাই, তারপর আমরা ধরে নিচ্ছি যেহেতু তারা নেগোসিয়েশন প্রক্রিয়া চলমান রয়েছে, তাদেরও শুল্কটা আমাদের চেয়ে কম হবে। তো এখন যদি দেখেন আপনি, যদি 1 আগস্ট থেকে এটা কার্যকর হবে, তো যদি 35% আগের 15% মিলে যদি 50% যদি এই ট্যারিফ কার্যকর হয়, তাহলে বাংলাদেশের ইকোনমি কী পরিমাণ একটা ডিজাস্টারের মধ্যে পড়তে যাচ্ছে, এটাকে আপনি কল্পনা করতে পারছেন? আপনি দেখুন, শুধুমাত্র আমাদের যে গার্মেন্টস, এককভাবে আমাদের রেমিটেন্স আসে ইউএসএ থেকে, এককভাবে আমাদের গার্মেন্টস ইউনিট হিসেবে ইউ, বাট এককভাবে আমাদের সবচেয়ে রপ্তানি, সবচেয়ে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। এবং আমাদের গার্মেন্টস সেক্টরের মোর দেন 60%, 70% হচ্ছে আপনার ইউএস কেন্দ্রিক। শুধু তাই নয়, আমাদের এখানে 43 লক্ষ শ্রমিক যারা কাজ করে এই সেক্টরে, সেই শ্রমিকদের 70%-এর উপরে হচ্ছে নারী শ্রমিক। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের এই যে গার্মেন্টস, শুধুমাত্র গার্মেন্টস দেখলে হবে না। আপনি যদি ইকোনমিকে এটা বিস্তৃতি দেখতে চান, তাহলে দেখবেন এটার সাথে প্রচুর ব্যাংক জড়িত, অনেক ধরনের অন্য ইনভেস্টমেন্ট জড়িত। সুতরাং রাতারাতি কী পরিমাণ একটা ধসের মধ্যে পড়ে যাচ্ছে। এখন এটা যদি এই সরকার যদি কন্ট্রোল না করতে পারে, আমার ধারণা যে সরকার তখন নিজের ক্ষমতা থাকতে চাইবে না, তখন এই কারণে সরকার আসলে ইলেকশন দিতে বাধ্য হবে। এটা হচ্ছে এখনকার বাস্তবতা যেটা বলা হচ্ছে। আপনি বলতেছেন সরকার নিজে বাঁচার জন্য বা নিজের দায় এড়ানোর জন্য ইলেকশন? ডেফিনেটলি এটা ছাড়া কোনো উপায় নেই সরকারের, যদি এটা এরকম সিনারিওটা হয়। আর আরেকটা সিনারিও যদি আপনি বলেন, একটা গোষ্ঠী কিন্তু এখনো সক্রিয় রয়েছে, এটা সরকারের ভিতরে হোক সরকারের বাইরে হোক, একটা গোষ্ঠী সক্রিয় রয়েছে, যে সেটা হচ্ছে কি আমাদের নানা ইস্যুতে কেওয়াজ লাগানোর জন্য। এটা পলিটিক্যাল পার্টি যদি বলেন, ওই সাকিব ভাই বলছিল যে যারা মনে করতেছে যে আমরা আরও বেশি দিন থাকতে পারলে, কারণ আপনি এটা বাস্তব দৃশ্যমান আপনি দেখেন, ধরুন আজকে যদি ইলেকশন হয়ে যায়, যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ছড়ি ঘোরাচ্ছে, ইনক্লুডিং এনসিপি, এখন আজকে ইলেকশন হয়ে যাওয়ার পরে কালকের দিন থেকে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবং আমি এটা শিওর যে এখন যারা আপনারা যাদেরকে টকশোতে এনে হাজির করাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে চিফ গেস্ট করতেছেন, কালকে আপনি তাদেরকে ডাকবেন না। কেন? তখন আপনি চাইবেন যে আমার সরকার দলের প্রধান যে বড় বড় জায়গায় বসে আছে তাকে আমি আনি, তাকে আনলে আমার সুবিধা। এটা খুব স্বাভাবিক বাস্তবতা, কারণ আপনার এখানে টিআরপি আছে, আপনার এখানে বিজ্ঞাপন আছে। তো সুতরাং আপনি তাদেরকে ডাকবেন না। সুতরাং তারাও এটা জানে যে আজকে যদি সে ইলেকশন হয়ে যায়, কালকে তার উপস্থিত থাকবে না, পরশু দিন থেকে সে আর খাইতে পারবে না। সুতরাং সে চাইবে যে আরেকটু বেশি খাওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় বলে আরেকটা গোষ্ঠী মনে করতেছে যে তারা, আমি একটু বলি শেষ করি, আরেকটা গোষ্ঠী মনে করতেছে যে দেখুন, আমরা তো আসলে কোনোদিন কিছু পাইনি, আমরা কখনো আমরা কখনো মেম্বার হইতে পারিনি, চেয়ারম্যান হইতে পারিনি। এখন যদি আমরা পিআরের মাধ্যমে যদি ঢুকে যাই, যদি 2-4-5টা আসন পেয়ে যাই এবং আমরা একটা কেওয়াজ লাগানোর সুযোগ পাই, সুতরাং আমরা এটা কেওয়াজ করি। এই কারণে তারা পিআর নিয়ে খুব বেশি ঝামেলা তৈরি করতেছে। তো এই ধরনের নানা সংশ্লিষ্টতা বিষয়গুলো, আপনি যেটা ফার্স্টে বলছিলেন যে জনগণ কোথায় এখানে, এখন কথা হচ্ছে কি, আসলে আমরা সবার আগে যে রাষ্ট্রটা চিন্তা করতে হবে, দেশ চিন্তা করতে হবে। এই মুহূর্তে আমাদের এই টেরিটটা যদি আল্লাহ না করুক, 1 আগস্ট থেকে যদি আমরা আর কোনো কম্প্রোমাইজ না করতে পারি, তাহলে কি বিভৎস চিত্র যাবে এটা আপনি কল্পনা করতে পারেন। এই ইকোনমিক ডিজাস্টারকে কন্ট্রোল করতে পারবে না, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না। সুতরাং আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রীয় স্বার্থ, ইভেন আরও আপনাকে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে দেখুন, আমরা
আমাদের যে বান্দরবান কক্সবাজার যে সীমান্তে রাখাইনদের সাথে একটা নন স্টেট গভর্নমেন্ট এখন আরাকান আর্মি, তাদের সাথে আমাদের পরস্পর যে উত্তেজনা তৈরি হচ্ছে, আমি দুদিন আগে একটা রিপোর্টে দেখলাম সেখানে নাকি এখনো মানুষ আতঙ্কে ঘুমাতে পারে না, বাংলাদেশি মানুষ না, কিছুক্ষণ পর টিয়ার শেল এসে পড়ে, বোমা এসে পড়ে, গুলির সাউন্ডে তারা থাকতে পারে না। তো সুতরাং এই জাতীয় জিনিসগুলো যদি সামনে কোনো একটা কেওয়া যেখানে শুরু হয়, সাংঘর্ষিক উত্তেজনা তৈরি হয়, তাহলে আমাদের আসলে সার্বমতো একটা রিস্কের মধ্যে পড়বে এবং আমরা একটা নানান জটিলতার মধ্যে বেশ ঢুকে কিছু যেতে পারি। বিষয় তো ইস্যু তো আছে আমাদের দিকে, সামনের দিকে। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। সাকিব আনোয়ার, আপনি পিয়ার পদ্ধতির কথাটা আপনি বলছিলেন, আমাদের অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছে, আবার অনেক রাজনৈতিক দলই চাচ্ছে যে প্রচলিত যে পদ্ধতি সে পদ্ধতিতে ইলেকশন। আসলে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে যে সময় একটা নির্ধারণ রয়েছে 6 মাস কিংবা 7 মাস যে সময়, এই সময়ের মধ্যে এই ধরনের নির্বাচনের যৌক্তিকতা কতটুকু? দেখেন, যেটা রাকিব আল হাসান বলছিলেন যে সরকারের ভেতরে বা বাইরে থেকে বিভিন্ন পক্ষ কাজ করছে যারা নির্বাচনটাকে যে কোনোভাবে প্রলম্বিত করতে চায়, এ ধরনের একটা প্রক্রিয়া আছে। ছোট্ট একটা কথা বলি, জুলাইয়ের অভ্যুত্থান মানে শুরুটা যেভাবে হয়েছিল এক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, সে সময় শেখ হাসিনা ভারত সফরে ছিলেন, ভারত সফরে গিয়েছিলেন, তারপর উনি দেশে ফিরে আবার চীন সফরে গিয়েছিলেন। ওনার ভারত সফরের সময় কিংবা উনি ফিরে আসার পরে একজন যিনি বিদেশ থেকে নানানভাবে আসলে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করেন, ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত, তিনি যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনটা ভারতের ম্যানুস্ক্রিপ্ট, ভারত সেটাকে আসলে ভারতের গোয়েন্দা সংস্থার নাম বলেই যে তারা আসলে এটাকে এখানে যাতে মোড় ঘোরানো যায়, তখন ওই পক্ষের একটা আন্দোলন চলছিল, ভারতীয় পণ্য বয়কট সামথিং একটা আন্দোলন চলছিল। তো সেই আন্দোলন থেকেও যাতে সরিয়ে নেওয়া যায় এই কারণে এই আন্দোলনটাকে এখানে আসলে এক ধরনের প্ল্যান্ট করা হয়েছে। এটা সরকারের এই আন্দোলন এবং সরকারের সাথে যোগাযোগ রেখেই এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করছেন, এই কথা তার আসছে। মজার ব্যাপার হচ্ছে যে এখন এই আন্দোলনকারীদের কিবলা সেটা, কারণ হচ্ছে এই কেবলা এখন হচ্ছে আপনার এই পিআর পদ্ধতি, নির্বাচন কিভাবে পিছিয়ে দেওয়া যায়, নির্বাচন এখন করা যাবে না, নির্বাচন করলে এই সমস্যা, সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে। তো এই ধরনের একটা পক্ষ তো আছে যারা আসলে নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে, এবং অস্থিতিশীল করার সুযোগ আপনি কখন পাবেন? যখন একটা দুর্বল সরকার থাকবে। খুব স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন বলেন, ইন্টারিম বলেন, আপনি যে নামই বলেন না কেন, তত্ত্বাবধায়ক বলেন, সেই সরকার তো কম্পারেটিভলি দুর্বল সরকার, কারণ প্রশাসনের উপরে তার কন্ট্রোল সেভাবে থাকে না, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে তার কন্ট্রোল সেভাবে থাকে না, এবং সবচেয়ে বড় বিষয় সেই সময় ইনভেস্টমেন্ট, সেটা আপনার দেশীয় হোক কিংবা ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলেন না কেন, সেটাও অনেকটা থেমে যায়, অর্থনীতি থমকে থাকে। ফলে এই ধরনের একটা সময়ে দেশ ভালনারেবল অবস্থায় থাকে, এবং এই সময়ই আসলে তারা সুযোগ পায় নানা ধরনের ছড়ি ঘোরানোর, দেশকে অস্থিতিশীল করার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা সরকার যেটাই বলি, কি মনে হচ্ছে এখন মনোভাবটা কি আসলে? না, ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আমার মানে ব্যক্তিগতভাবে যদি বলেন কিংবা আমার দল নাগরিক ঐক্য মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকে এখন পর্যন্ত কখনো এই ধরনের কোনো ধারণা বা এই ধরনের কোনো প্রচেষ্টার মধ্যে ছিলেন না যে উনি নির্বাচনটা প্রলম্বিত করবেন, উনি যতদিন সম্ভব বেশি সময় ক্ষমতায় থাকার চেষ্টা করবেন, এ ধরনের কোনো মনোবাসনা বা কোনো ধরনের চিন্তা, ন্যূনতম কোনো ধরনের চিন্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেতরে ছিল বা আছে বলে আমরা মনে করি না। আপনি পিআর পদ্ধতির কথা বলছিলেন, এই জায়গাতে আসি। পিআর পদ্ধতিটা আপনি বলছিলেন যে 5-6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর ধরেন আছে এই সরকার, এর মধ্যে এরপরে নির্বাচন তো হবে, ফলে নতুন করে এই ধরনের কোনো একটা পদ্ধতি নিয়ে আসলে একটা কেওয়াস তৈরি হবে। এটা যারা আনছে পিআর পদ্ধতির কথাটা যারা বলছে, যারা দাবি করছে, তারাও জানে যে এটা আসলে সম্ভব না। কিন্তু এই ধরনের একটা আলোচনা যদি নতুন করে কোনো একটা কিছু যদি নিয়ে আসা যায় রাজনীতিতে, রাজনৈতিক আলোচনায়, তাহলে ঐকমত্যে পৌঁছানোর সময়টা একটু বেশি প্রলম্বিত হবে এবং তার মধ্য দিয়ে তারাও আসলে আর একটু স্পেস পাবে, যে স্পেসের কথা আমি প্রথমবার বলছিলাম। এই কারণে আসলে পিআর পদ্ধতিটা নিয়ে আসা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে জনগণটা তাহলে কোথায়? যদি দলগুলো তাদের স্বার্থেই এগুলো চেয়ে থাকে, কেউ পিআর পদ্ধতি চাচ্ছে, কেউ এফপিটিপিতে চাচ্ছে, এটা তাহলে জনগণ কোথায়? দেখেন, এখন যে পদ্ধতিতে ভোট হয় এফপিটিপিতে, তাতে আপনাকে কিন্তু জনগণের কাছে যেতে হয়। আর যদি পিআর পদ্ধতিতে যদি ভোট হয়, সেক্ষেত্রে যেটা হবে, আপনার কিন্তু জনগণের কাছে, আপনার কনস্টিটিউয়েন্সির জনগণের কাছে কিংবা সার্বিকভাবে দেশের জনগণের কাছে আসলে আপনার কোনো দায়বদ্ধতা নাই। কারণ ধরেন আপনি 1.5 লাখ ভোট পাইছেন আপনার আসন থেকে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো 50,000 ভোট পাইছে, 1 লাখ ভোট আপনি বেশি পাইছেন, তারপরেও আপনি হয়তো পার্লামেন্টে যেতে পারবেন না, কারণ যদি আপনার দলের হাইকমান্ড বা দলের শীর্ষ নেতা যদি না চান। কারণ হচ্ছে আপনি হয়তো 40% ভোট পেয়েছেন, তার মানে আপনার আসন হবে 120টা।
এখন আপনার ওই যে 300 জনের তালিকা যদি আগে থেকেও দিয়ে দেওয়া হয়, এটা তো আগেও দেওয়া হতে পারে, পরেও দেওয়া হতে পারে, আমরা ধরে নিলাম যে আগে দেওয়া হলো 300 জনের তালিকা, আপনার নাম যদি 121 নম্বরে থাকে তাহলে আপনি কিন্তু পার্লামেন্টে যেতে পারবেন না 1.5 লক্ষ ভোট পাওয়ার পরেও, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 1 লক্ষ ভোট বেশি পাওয়ার পরেও যেতে পারবেন না। তার মানে আপনি তো আলটিমেটলি জনগণের কাছে যাওয়ার তো আপনার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যদি আপনার আসনে ফেইলও করেন তারপরেও পিআর পদ্ধতিতে আপনার দল যে পার্সেন্টেজ পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তার যতগুলো সিট থাকবে, আপনার যদি তালিকার মধ্যে আপনি উপরের দিকে থাকেন তাহলে আপনি তো পার্লামেন্টে চলে আসবেন। সুতরাং জনগণের ভোট বা জনগণের কাছে আপনার দায়বদ্ধতাটা কমে আসবে। আপনি তখন যেটা করার চেষ্টা করবেন, আপনার দলের হাইকমান্ডকে, যারা ওই তালিকাটা তৈরি করবে, তাদেরকে খুশি করতে চাইবেন। ফলে জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণের কাছে দায়বদ্ধতাটা এখানে আরো অনেকটা কমে আসবে। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। নিশ্চয়ই শুনছিলেন সাকিব আনোয়ার যে বিষয়টা করলেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই পিআর পদ্ধতিতে দলগুলোর অবস্থান কি হবে? ধরেন একটা বড় দল, ছোট দল, সব দলই তো তাহলে ওই আনুপাতিক হারে যে ভোটটা পাবে সেটা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। এতে করে কার ক্ষতি বা কার লাভটা বেশি হবে? আচ্ছা, আমি একটু পিআর পদ্ধতি সম্পর্কে আর একটু ইলাবোরেট করে বলি। দেখুন, সেই পিআর পদ্ধতি যারা বলছে এই মুহূর্তে, যারা এটা মানে আমাদের এখানে কিন্তু এবার উচ্চ অক্ষর নিম্ন অক্ষর আলোচনা চলতেছে। ভাইও আমি দেখলাম যে উনি সংসদীয় কমিটি মিটিংগুলোতে এগুলো খুব ভালো কথা বলছেন। দেখুন, আসলে উচ্চ কক্ষের আপনি পিআর করতে পারেন, কিন্তু নিম্ন কক্ষের পিআর একটা হাস্যকর, একটা অবাস্তব, একটা অলিক কল্পনা। আপনি যদি দেখুন, আমি পিআর পদ্ধতিতে যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড দেখি, পিআর পদ্ধতির কারণে 1946-এর পরে ইতালিতে এখন পর্যন্ত 70 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে। আপনার পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ 541 দিন সরকারবিহীন দেশ চালাতে হচ্ছে বেলজিয়ামকে। তারপরে 1949 থেকে 1998 পর্যন্ত 49 বছর পিএফপি নামে একটি পার্টি 12% ভোট নিয়ে সবসময় সরকারই ছিল। এখন আমাদের দেশের মতো বাস্তবতায় যেখানে আপনার ন্যূনতম কোনো ডেমোক্রেসি নাই, ডেমোক্রেসির প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো এখন দাঁড়াতে পারেনি, সেই জায়গা থেকে আপনি পিআর পদ্ধতি একটা হাস্যকর পদ্ধতি চাচ্ছেন। এটা চাচ্ছে কেন? ধরুন বাংলাদেশের, ধরুন এটা মূলত যারা এখন চাচ্ছে, ধরুন জামাতের কথা যদি আপনি বলেন, এখনকার যদি আপনি ইলেকশন দেন, জামাতের আসন হয়তো 10 থেকে 12টি পাবে জামাত আসন ম্যাক্সিমাম, কিন্তু ওদের 2008 সালে ওরা 8% ভোট পেয়েছে। এখন হ্যাঁ, ওদের ভোট পার্সেন্টেজ বাড়ছে, আমি যদি 15% যদি ভোট বাড়ে তাহলে তো আপনি পিআর বিতে 45টা আসন পাচ্ছেন, তো সুতরাং তার লাভ না। তারপর আপনি যদি দেখেন হাত পাকার বাতাসে যারা আছে, চরমোনাই, তারা ধরেন আপনার তাদের তো কখনো আসন পায়নি, যদি 1% 2% ওরা ভোট পায় কোনো কারণে 6টা আসন ওরা পেয়ে যাচ্ছে। যদি এখন একটা ইলেকশন হয়, আমি চিন্তা করি যে এনসিপি একটা আসনও পাবে না, কিন্তু ধরেন এনসিপি যদি 5% ভোট পায়, এনসিপির 15টা আসন হয়ে যায়। তো সুতরাং এ ধরনের করে ওরা হচ্ছে কি চাচ্ছে। আর বাংলাদেশের বাস্তবতায় কোনো একটি দল এখন পর্যন্ত এককভাবে মোর দেন 50% ভোট পায়নি। তো সুতরাং এটা করার অর্থ হচ্ছে কি, আপনি যে সরকারি দলকে শৃঙ্খল ভেঙে দিবেন, এখন আপনার ছোট দলগুলো তড়িগড়ি করে ওটা করতে হবে। এটা অনেকগুলো রিস্ক রয়েছে। রিস্কের 1 নম্বর রিস্কের জায়গা হচ্ছে ধরুন মানে এখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এমন যদি গোষ্ঠীগুলো কিন্তু এখানে ঢুকে যেতে পারে, এবং আপনার এই সংসদ কখনোই ভালনারেবল হবে না, স্টেবল হবে না। এবং এই জাতীয় কেওয়াজ লাগিয়ে আপনার হচ্ছে কয়েক বছর পর পরে, আপনার 1 বছর পর পর, 2 বছর পর পর আপনার সরকার চেঞ্জ হবে, কোনো একটা বিল পাস না হলে, কোনো একটা ঐক্যমত না পৌঁছলে আবার চেঞ্জ হবে, যেটা আমরা নেপালে আমরা দেখলাম। আমাদের যে এখন যে অবকাঠামো কিংবা জনগণের যে অবস্থা, এতে করে কি এই শর্ট টাইম এটা সম্ভব? এটা এই শর্ট টাইম এটা কখনোই সম্ভব না। এটা আমি একটু আপনাকে 10 সেকেন্ড যোগ করি। আপনি যদি ধরুন পিআর পদ্ধতি আপনি যদি লোহার হাউসে করতে চান, পৃথিবীর অনেক দেশে এটা ফেল করছে। যদি আপনি লোহার হাউসে করেন, ইভেন ইসরায়েলের মতো দেশেও 5 বছরের মধ্যে 4 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। আপনি যদি লোহার হাউসে এটা করতে চান, আপনার পূর্ব শর্ত হচ্ছে কি আপনার লোকাল গভর্নমেন্টকে মানে স্ট্রং করা, লোকাল গভর্নমেন্টকে স্ট্রং করতে হলে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম লাগবে। কারণ যে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেমের জন্য উচ্চ কক্ষের ধারণাটা প্রথম আসে। তো সুতরাং আপনি এরকম একটা অবাস্তব করবেন বাংলাদেশের মতো কালচারে, যেটা কখন বাস্তবিক প্রয়োগই না। যদি এটা হতে পারে, যদি উচ্চ কক্ষ হয়, তাহলে নিম্নকক্ষ উচ্চ কক্ষের জায়গায় উচ্চ কক্ষ আপনি এটা করতে পারেন, আপনি কিছু বিল পাস করানোর ক্ষেত্রে। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। সাকিব আনোয়ার, আমি কালকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন তাকে উনি রাজসাক্ষী দিবেন। তো এটা নিয়ে অনেক কথাই আসতেছে যে তিনি নিজেও পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, তার নেতৃত্বেই অনেক গণহত্যা হয়েছে, সেই বিষয়গুলো থেকে উনি ছাড় পাওয়ার যে বিষয়, সেই কারণে রাজসাক্ষী, মানে কি মনে হয় আসলে আপনার এই রাজসাক্ষী হওয়া? তার এটা দেখার পর থেকে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি টুকটাক, মানে গণমাধ্যমেই দেখার চেষ্টা করছি যে আসলে তিনি কি ছাড় পেতে পারেন। কোনো জায়গাতে আসলে স্পষ্ট খুব বেশি কিছু পেলাম না, মানে যে আসলে তিনি যদি রাজসাক্ষী হন এবং তিনি যে তথ্যগুলো দেন, সেক্ষেত্রে তাকে আসলে মানে তার অপরাধের জন্য কতটুকু ছাড় দেওয়া হবে। একটা বিষয় খুব স্বাভাবিক, মানে আপনি তাকে নিশ্চয়ই বেকসুর খালাস দেবেন না, হয়তোবা আপনি মার্জনা করতে পারেন, এবং সেই মার্জনাটাও কতটুকু, সেই ধারণাটাও সত্যিকার অর্থে আমি নিজে স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারিনি। আর একটা প্রশ্ন অবশ্যই এসছে যে তিনি কি মানে শতপ্রণোদিত হয়েই মানে রাজসাক্ষী হতে চেয়েছেন, নাকি তার উপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছে।
এটা আসলে এখন আলোচনায় মানে আনার বিষয় না, এখন এটা তো আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না ভেতরে কি হচ্ছে। কিন্তু আলটিমেটলি তিনি যদি তথ্য দেন এবং সেই তথ্য যদি ভেরিফাইড হয় তাহলে অবশ্যই আদালত সেটা গ্রহণ করবে এবং তার ভিত্তিতে মানে যাদের বিরুদ্ধে, যেমন শেখ হাসিনা ও যে মামলার কথা আসছে আমি দেখলাম, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সম্ভবত উনি নিজে বা আরও কেউ আছেন, তো তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যগুলো যদি আমরা তার কাছ থেকে পেতে পারি, এটা খুব ভালো যে আসলে আমরা বিচার প্রক্রিয়া অনেকখানি হয়তো এগিয়ে যাবো, অন্তত এই একটা দুটো মামলার ক্ষেত্রে তো অনেক বেশি এগিয়ে যাব, স্বাভাবিক। এখন একটা বিষয় আমাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে যে নিশ্চয়ই তিনি বেকসুর খালাস পাবেন না, তার যতটুকু আসলে মানে দণ্ড হওয়া উচিত, তিনি যা করেছেন তার জন্য যতটুকু তার দণ্ড পাওয়া উচিত সেই দণ্ডটা নিশ্চিত করা হবে। এখন আমাদের আইন আসলে ঠিক কি বলে, যেহেতু আমি আইন বিশেষজ্ঞ না, আমি সেই বিষয়টা নিশ্চয়ই পরিষ্কারভাবে বলতে পারবো না। ধন্যবাদ। ডাক্তার রাকিব হাসান, এই বিষয়ে আপনি জি, আমি একটু এই বিষয়টি যোগ করতে চাই। আমি একটু স্টাডি করে আসলাম, দেখলাম আর কি আজকে এটা নিউজটা 2004 সালের পরে 2004 সালে মানে এরশাদ, যিনি খুনি এরশাদ, তার 12টি মামলার 12টি হত্যাকাণ্ডের সাক্ষী দিয়েছিল নূরে আলম এবং পরবর্তী সে বেকসুর খালাস পায়। 11টি মামলা সে, আচ্ছা আমি 12টি দেখেছিলাম নিউজে। যাই হোক, এখন হচ্ছে কি দেখুন, এটা 20 বছর পরে একটা যুগান্তকারী ঘটনা হচ্ছে জনাব মামুনের বিষয়টা। এক্ষেত্রে হচ্ছে কি, ধরুন কিছু শর্ত আছে, আমি শর্তগুলো আপনাকে উল্লেখ করি। সেক্ষেত্রে হচ্ছে কি, তাকে হচ্ছে কি অ্যাপ্রোভার হিসেবে তাকে সব ধরনের এভিডেন্স তাকে শো করতে হবে এখানে, 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে কি, সে যতদিন পর্যন্ত এটা না চলবে ততদিন পর্যন্ত সে জামিনে মুক্ত হতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে কি, সে তার কাছে যত ধরনের এভিডেন্স আছে সবগুলো এভিডেন্স সকলের বিরুদ্ধে সেটা শো করতে হবে। কিন্তু এখানে আবার কিছু অনেক ধরনের যদি কিন্তু রয়েছে, যদি কিন্তু হচ্ছে যেহেতু সে একজন ক্রিমিনাল এবং সে একজন খুনি, সেক্ষেত্রে তার এটা নৈতিকভাবে মানে আদালত গ্রহণযোগ্য নাও করতে পারে, 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে কি, সে এখানে অন্যের উপরে দোষ, নিজে বাঁচার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দিতে পারে এবং যেহেতু সে সব দিবে, সেগুলো হচ্ছে কি আদালত কর্তৃকভাবে সেগুলোকে প্রমাণের অনেকগুলো সুযোগ নাও থাকতে পারে। আর 3 নম্বর বিষয় হচ্ছে কি, ধরুন এখানে এটা এমন হতে পারে যে সে প্রলোভনে, কারো দ্বারা প্রলোভিত হয়ে সে ধরনের সাক্ষী দিতে পারে। সুতরাং এটা কিন্তু অনেক যদি কিন্তু মধ্যে রয়ে গেছে। কিন্তু আমরা মনে করি যেহেতু মামুন যেহেতু এটা হাসিনার একজন বিশ্বস্ত খুনি, বিশ্বস্ত হাতিয়ার যেহেতু এটা করেছে এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ঘটনা ঘটতে যাচ্ছে, তার চেয়ে একটু যোগ করে সেটা হচ্ছে কি, বিবিসির যে রেকর্ডটা, তারা কিন্তু একটা ফরেন্সিক এভিডেন্স সহকারে এটাকে প্রমাণ দিয়েছে এবং তারা বলেছে তাদের কাছে ভিডিও এভিডেন্স রয়েছে এবং সেটা কিন্তু অলরেডি কিন্তু আওয়ামী লীগের জন্য প্রচণ্ড চাপে রয়েছে এবং সেই চাপে থাকার কারণে আমরা মনে করি যে এখন রাইট টাইম, যে রাইট টাইমটা হচ্ছে কি, ইন্ডিয়া হাসিনাকে কখনো ফেরত দেবে না, এটা আমরাও জানি, আমরা বিশ্বাস করি সেটা। কিন্তু তারপরেও আপনি চাপটা যদি জারি রাখেন তাহলে ইন্টারন্যাশনালি আপনি অনেক জায়গায় নেগোসিয়েশন করার সুযোগ পাবেন। এবং এই মামুনের যে সাক্ষীর যে ঘটনাটা, সাক্ষীর ঘটনাটার ফলে তার আরো অনেক আসামি যারা রয়েছে। রাকিব আল হাসান কেন ফেরত দিবে না? কারণ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার একজন বিশ্বস্ত দাস, সেবাদাসী। এখন এই বাংলাদেশে যদি আর একটা 50% হাসিনা তৈরি করতে হয়, তাহলে অন্য 50% হাসিনা তৈরি যাদেরকে দিয়ে সে করবে তাদের সে বিশ্বাসটা সে হারিয়ে ফেলবে, কেউ তার দাস হতে চাইবে না। সুতরাং রাজনীতির একদিনের বিষয় না, সম্পর্ক তার একদিনের বিষয় না। আগামী 20 বছর পর, 50 বছর পর যদি ইন্ডিয়া যদি মনে করে এখানে তার 50% সেবাদাসী করতে হয়, তো সেবাদাসী যদি সে সেভ করে বিপদের সময়, এটা একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত ইন্ডিয়া স্থাপন করবে, এই কারণে সে ফেরত দেবে না। আমরা একদম শেষ দিকে, তারপর আমি একটু সাকিব আনোয়ার, যদি ইন্টারন্যাশনাল যে চাপটা আমরা দেখি, আইসিসিতে যে মামলা হচ্ছে, তারপরও কি শেখ হাসিনাকে ফেরত আনা যাবে না? ফেরত আনাটা কঠিন হবে, মানে এটা হচ্ছে বাস্তবতা, ফেরত আনাটা কঠিন হবে। এবং ভারত, যেটা রাকিব আল হাসান বলছিলেন এক্স্যাক্টলি, মানে ভারত চাইবে যে তার খুব কাছের যে মানে পার্শ্ববর্তী দেশগুলো বা অন্য যে কোনো দেশে তার কাছের পলিটিশিয়ানদেরকে, যাদেরকে আসলে তারা যাদের কাছে সুযোগ সুবিধাগুলো তারা নিতে পারে, শেখ হাসিনা যেভাবে দিয়েছেন 15.5 বছর ধরে, এই ধরনের যারা আছে তাদের প্রতি একটা মেসেজ তো তাকে দিতে হবে যে আমরা ক্রিটিক্যাল সময় যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তখন আমরা সেভ করি এবং সর্বোচ্চটা দিয়েই সেভ করি, এটা আসলে এই মেসেজটা তার দিতে হবে। এবং এই কারণেই ভারত তাকে আসলে ফেরত পাঠাতে চাইবে না। এবং আরেকটা বিষয়, মানে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি মনে করি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এখানে আপনি তাকে যদি মানে তার যদি ফাঁসির দণ্ড হয়, ফাঁসি যদি দেন, তারপরও তার এখানে যদি কোথাও তাকে আপনার দাফন করতে হয়, তাহলে সেটাকে কেবলা ধরে আবার এখানে নতুন করে ফ্যাসিবাদের একটা চারা হয়তো জন্ম নিতে পারে। শেখ হাসিনা মানে তার যেখানে যাওয়া দরকার ছিল সেখানেই আছে এবং তার যদি দাফন সেখানে হয়, এটা তার জন্য আরো বড় একটা বিচার হবে যে দেশের মাটিতেও সে আর ফিরতে পারে নাই। 5 আগস্ট তার শেষ পদচিহ্ন বাংলাদেশে পড়েছে। আচ্ছা, আমরা শেষ দিকে, তারপরও আপনি নিশ্চয়ই দেখছেন যে সার্জিস আলম একটা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন তার যে রাজনৈতিক দলীয় যে প্রতীক শাপলা সে পাওয়ার বিষয়ে। এই বিষয়টা আমি একটু শুনবো। এই যে নির্বাচন কমিশন থেকে না করে দেয়া তাদের যে বক্তব্য এবং অন্য যে ধানের শীষ, তারপর আপনার তারকা, পাট পাতা যেগুলো আছে সেগুলো প্রতীক হিসেবে পাইলে এগুলো পাবেন, এই বিষয়গুলো তো বারবার আসতেছে, কি মনে হয় আপনার?
আমাকে প্রশ্ন করেছেন? আপনাকে। হ্যাঁ, আমাকে করা উচিত এটা আসলে, কারণ নাগরিক ঐক্য 17 জুন শাপলা প্রতীকের শাপলা জন্য প্রতীক চাইছিল। আবেদন করেছে। নাগরিক ঐক্য অলরেডি একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। 22 জুন নতুন একটা দল, মানে তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে। তারা বাকি সব শর্ত পূরণ করে নিবন্ধিত হবেন কিনা সেটা তো এখনো শর্ত পূরণ সাপেক্ষে সেটা হবে, এবং তারপরে গিয়ে আপনার প্রতীক বরাদ্দের বিষয়। যেহেতু আমরা 17 জুন আবেদন করেছি, ফলে শাপলা যদি ওখানে থাকতো, মানে এই প্রতীক গেজেটভুক্ত হিসেবে। হতো, তাহলে নাগরিক ঐক্যের শাপলা পাবার কথা। এই কারণে সার্জিস আলমকে তো সাধুবাদ জানাই, তিনি আরো প্রচারণা চালাতে থাকুন যে শাপলা কেন আসলে এই প্রতীক হিসেবে বরাদ্দ পেতে পারে। তাহলে প্রতীক হিসেবে শাপলা যদি গেজেটভুক্ত হয়, তাহলে নাগরিক ঐক্যের প্রতীক শাপলা হবে, আমাদের যেটা প্রথম চয়েস ছিল। কেটলি জায়গায় তোমার নাগরিকরা শাপলা, আগে পাবে। কেটলি জায়গায় শাপলা পাবে আর কি। ধন্যবাদ। ডাক্তার রাকিব আল হাসান, নিজেরা না পাওয়া কিন্তু অন্য যে প্রতীকগুলো আছে সেগুলো নিয়ে যে বক্তব্য আসছে, এটা কি মানে কিভাবে? এটা হচ্ছে একেবারে পাগলের প্রলাপ, মানে একেবারে উম্মাদের পাগলের প্রলাপ। আপনি দেখুন, এখন যদি আপনি বলেন যে দানের শীষ পাবে না, আপনি দেখুন এটা একটা বেসিক জিনিসটা বুঝতে হবে, যেটা হচ্ছে জাতীয় প্রতীকের একটি অংশ দানের শীষের দুটি চিহ্ন, তাই না? আর সেখানে তারা একটা জাতীয় ফুল, মানে আমাদের জাতীয় জিনিসগুলো যেগুলো আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় পশু, এগুলো অলরেডি আপনি এখন যুক্তি দিতে পারেন যে কাঁঠালও তো আছে। তাই আমি মনে করি যে কোনো দলের জন্য জাতীয় কোনো কিছু প্রতীক বরাদ্দ দেওয়া উচিত না, কারণ এগুলো আমাদের জাতীয় সিম্বল, ন্যাশনাল সিম্বল, এগুলো আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে গ্লোবাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করে। তো সুতরাং সে জায়গা থেকে এদের তো আরো অনেক কিছু চাইছে, তারা বিকল্প হিসেবে তারা মোবাইল ফোন দিয়েছে, কলম দিয়েছে। সুতরাং কলম একটা ভালো প্রতীক, হ্যাঁ, তারা বিদ্যা বুদ্ধি দিয়ে এগিয়ে যাবে। আর মোবাইলে আর ভালো প্রতীক, মোবাইলে তো ওরা আন্দোলন করে, মোবাইলে তো ওদের সংসদ, ওদের ফেসবুকের মাধ্যমে ওরা সংসদ করে, ফেসবুক দিয়ে আর ভালো হতো। এবং আমি মনে করি যে তারপরে আপনার মোবাইলে দিয়ে বিকাশ, টাকা পয়সা, লেনদেন টেনদেন সব কিছু করা যায় এখন। সুতরাং আমি মনে করি যেটা আর ভালো তাদের জন্য মোবাইল দেওয়াটা। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা বিষয়ে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।